লোকসভা ভোটের মুখে গোটা দেশ জুড়ে একটা রাজনৈতিক অস্থিরতা। গতকালই গ্রেপ্তার হয় আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৯ বার সমন পাঠানো হয়েছিল তাকে এবং তিনি একবারও হাজিরা দেননি। তিনি এড়িয়ে গিয়েছিলেন। সর্বশেষ তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন এবং দ্রুত যাতে তাঁর শুনানি শোনা হয় সেই ব্যাপারে আবেদনও করেছিলেন, কিন্তু আদালতে সেই শুনানি হয়নি এবং রক্ষা কবচ দেয় আদালত। এরপরে তৎপর হয়ে ওঠে ইডি, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আজকে তাকে পিএমএলএ আদালতে তোলা হবে এবং তার গ্রেপ্তারের পরে উত্তেজনা যাতে না ছড়ায়, আপ কর্মী সমর্থকরা বাড়ি জড়ো হয়ে গিয়েছিলেন তার বাসভবনের সামনে। স্বভাবতই সেখানে 144 ধারা জারি করা হয়। একই সঙ্গে তার দুটি মোবাইল ফোনও তদন্তের স্বার্থে নিয়ে গিয়েছেন ইডি অফিসাররা। আজই তাকে পিএমএলএ আদালতে হাজির করানো হবে, এমনটাই সূত্রে খবর। এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দ্বারস্থ আপ নেতারা। কেজরিওয়াল গ্রেপ্তারে খবর প্রকাশে আসতেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপের কর্মী সমর্থকরা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, জারি করা হয় 144 ধারা, ড্রোন দিয়ে নজরদারি। কেজরিওয়ালের বাসভবনের সামনে থেকে আটক করা হয় আপের বিধায়ক রাখি বিড়লাকে। তিনি সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এরই পাশাপাশি দিল্লিতে ইডি দপ্তরের সামনেও মোতায়েন করা হয় সিআরপিএফ। রাজধানীর রিং রোডে আপ সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, আপনারা জানেন, এই অতীতে পুলিশের দিকে বারবার আঙুল তুলেছেন কেজরিওয়ালের সরকার। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। লোকসভা ভোটের মুখে এই রাজনৈতিক অস্থিরতা কেন? কি মনে হয় অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেপ্তারিতে? দিল্লির আবগারি মামলায় আপ প্রধানকে মোট ৯ বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু ৮ বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ বিকাশবাবু, অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষের বুকে স্বৈরতন্ত্রের পদধ্বনি স্পষ্ট। যেভাবে দুর্নীতিকে লালন পালন করে মোদী সরকার টিকে আছেন এবং তারা যারা এই দুর্নীতি করেন, প্রকৃতপক্ষে দুর্নীতি করেন, তাদের প্রোটেকশন দেন, যেমন এই রাজ্যের মমতা সরকারকে প্রোটেকশন দিচ্ছেন, আর যারা ওদের বিরুদ্ধে খুব কড়া রাজনৈতিক ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে এইরকম এজেন্সি প্রয়োগ করছে। আচ্ছা ধরুন, কেজরিওয়াল আমি ধরে নিলাম তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তা তাকে গ্রেপ্তার তো পরেও করা যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ইডি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমরা জুলাই পর্যন্ত অপেক্ষা করব। এক্ষেত্রে কেন করলেন না? প্রশ্ন এখানেই যে তারা সঠিক বিরোধী যারা, তাদের বিরুদ্ধে এই সমস্ত করে মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন, কিন্তু বুমেরাং হবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ বিকাশবাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একেবারে ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপরেই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান, এক কথায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অভিযান, এবং গতকালে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল। কিভাবে দেখছেন গোটা এই বিষয়টিকে রাজাগোপাল বাবু? হ্যাঁ দেখুন, মানে যে লিকার স্ক্যাম, যেটা দিল্লি লিকার পলিসি ওয়াইজ যেটা ঘটেছিল, এবং সেখানে অলরেডি আমরা দেখলাম সাউথ গ্রুপের কবিতা, যিনি তেলেঙ্গানার চিফ মিনিস্টার কেসিআরকে অ্যারেস্ট করেছে,
তার আগে আপের মনীষ সিসোদিয়াকে অ্যারেস্ট করেছে এবং এখন অরবিন্দ কেজরিওয়ালকে, এবং ওরা মনে করছে যে প্রায় 100-150 কোটি টাকার মতন স্ক্যাম টাকা তারা পেয়েছে সাউথ গ্রুপের কাছ থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে 8 বার তাকে সমন করেছিল, মানে কিন্তু সমন এড়িয়ে গেছে, এবং যেই মুহূর্তে হাইকোর্ট জানিয়েছে যে তাদের কোনো রক্ষা কবচ নেই, সঙ্গে সঙ্গে তারা দিল্লির মানে ইডি তারা কিন্তু আর ওয়েট করেনি, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। আমার ধারণা যদি যেতেন, তত্ত্ব দিতেন, সহায়তা করতেন পুলিশ ইডির সাথে, তাহলে অন্য কি হতো আমি জানি না। তবে দেখুন, যারা অ্যারেস্ট করেছে, কেন্দ্রীয় সরকারের যথেষ্ট ভূমিকা আছে। দুটো জিনিস এখানে পরিষ্কার, একটা হচ্ছে যে তারা যদি অপোজিশনকে, তারা যদি মনে করে অপোজিশন লিডারদের অ্যারেস্ট করবে, এর প্রতিক্রিয়া যদি দেখা যায় তাদের একটা বিরাট সমর্থক আছে, নির্বাচনে তার একটা প্রভাব করতে পারে। আবার উল্টো দিকে হতে পারে যে বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে তারা কারোকেই ছাড়তে চাইছে না, এটাও যদি একটা ভাবনা তৈরি হয়, তাহলে কিন্তু উল্টো রেজাল্টও হতে পারে। কি হবে এই মুহূর্তে বলা মুশকিল। দুর্নীতি ব্যাপারটা এমনই, সাধারণ মানুষ কিভাবে নেয় এটা, যে কেন্দ্রীয় সরকার অপোজিশনকে ভেঙে ফেলার চেষ্টা করছে, অপোজিশন লিডারের উপরে হ্যারাস করার চেষ্টা করছে, এই যদি একটা অভিযোগ থাকে এবং যদি সেটা মানুষ মনে করে, তাহলে নির্বাচনের একটা প্রভাব পড়তে পারে। কিন্তু বিজেপি একটা বড় কিন্তু গেম রিস্ক নিয়েছে, এই ধরনের লিডারদের তেলেঙ্গানাতে কেসিআর এর করলো, এখন এখানে আমরা কিছুদিন আগে, সেটা অবশ্য অন্য এই লিকার স্ক্যামে নয়, অন্য স্ক্যামেতে হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডে করেছে। এখনো পর্যন্ত এই অ্যারেস্টগুলোর খুব একটা প্রতিক্রিয়া আমরা দেখিনি। সাধারণ মানুষ পথে নেমেছে, খুব 2-4টে পার্টি ওয়ার্কার স্লোগান দেওয়া ছাড়া, এবং মানুষ হয়তো ভাবছে যে সরকার খুব বলিষ্ঠভাবে দুর্নীতি দমন করার চেষ্টা করছে। এইটা যদি ঘটে তাহলে কিন্তু বিজেপি এর হয়তো মানে একটা ভোটের প্রভাব পেতে পারে, তার সুফল পেতে পারে। এখন সেটা এই মুহূর্তে বলা যাবে না কি ঘটছে না ঘটছে। অরবিন্দ কেজরিওয়াল একজন প্রথম সারির ইন্ডিক জোটের নেতা। আমি ভেবেছিলাম যে একটা ভারত বান বা কিছু একটা বড় ধরনের কিছু তারা ঘোষণা করবে, তারা এদিকে যায়নি। অর্থাৎ দুর্নীতি ব্যাপারটা এমনই যে কোনো দলই সাহস করছে না যে একটা সম্মিলিতভাবে একটা রাজনৈতিক আন্দোলন করা, সেটা করছে না। তার মানে পরোক্ষভাবে তারা স্বীকার করে নিচ্ছে যে দুর্নীতি যদি ঘটে থাকে তাকে সমর্থন করা বিপজ্জনক। এবং সবচেয়ে আইরনি হচ্ছে, এই কেজরিওয়াল কিন্তু রাজনীতিতে এসেছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে, এবং আমরা জানি উনি সমস্ত বড় বড় বা নেতাদের নিয়েছিলেন বিভিন্ন যারা সমাজ সংস্কার করার জন্য, এমনকি পতঞ্জলি যিনি রাম বাবা তাকে নিয়েছিলেন, আমরা জানি আরো বড় বড় সব সমাজ সংস্কারকদের নিয়েছিলেন। ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন বিশাল ব্যাপক, রাম মন্দির দিল্লির রামলীলা ময়দানে আমি নিজেও গেছিলাম, ব্যাপক ভিড় হয়েছিল। কিন্তু ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন থেকে উঠে এসে নিজেই ভ্রষ্টাচারে আটকে পড়লেন। এটা একটা খুব ভারতীয় রাজনীতির একটা গভীর দুঃখের ঘটনা ঘটে গেল বলেই আমার ধারণা। হ্যাঁ, কবিতা। রাজগোপাল বাবু, দুঃখের ঘটনা যদি হয় তাহলে তো পরোক্ষভাবে এটাও মেনে নিতে হবে যে তিনি সত্যি দুর্নীতিতে জড়িত। আশ্চর্যের ব্যাপার হলেও এটাও কিন্তু একটা ঘটনা আছে, এই রকম কালি কেন তার গায়ে ছেটালো, নয় কি রাজগোপাল বাবু? হ্যাঁ দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে অনেকবার তাকে ডাকছে। দেখুন মানে এই যে 21-22-এর যে এক্সাইজ পলিসি ছিল দিল্লি গভর্নমেন্ট, তারা নিজেরাই সেটাকে একদম ত্যাগ করে সেটাকে সেই পলিসিটাকে তারা মানে ডিসকার্ড করেছে, এটা আমরা সবাই জানি। তার মানে তারাও বুঝতে পেরেছে পলিসির মধ্যে ভুল ছিল। এবং যেটা 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 ইডি জানাচ্ছে বা খবরে প্রকাশ, যে হোলসেলাররা প্রায় 12% মানে হিউজ প্রফিট মার্জিন 12% পেত, রিটেলাররা 185% পর্যন্ত প্রফিট পেত। হ্যাঁ, প্রফিট মার্জিন রাখা হয়েছিল, এবং সেখান থেকে কিকব্যাক তারা নিয়েছে। এমনই অর্থাৎ দেখুন, দল চালাতে গেলে, নির্বাচনে লড়তে গেলে, দলের সংগঠনের কর্মকর্তাদের পয়সা দিতে গেলে টাকা লাগে, এবং সে টাকাটা কোত্থেকে আসবে? মানে যেটা বামেরা একসময় কৌটনেড়ে করতো, এখন আর সেসব কৌটনেড়ে তো পয়সা তোলা যায় না। এখন এই ধরনের কোনো পলিসির মাধ্যম দিয়ে যদি পয়সা পাওয়া যায়, দিল্লি গভর্নমেন্ট বা আপ সেটাই বোধহয় ভেবেছিল যে লিকার ব্যারন যারা সাউথ গ্রুপ তার কাছ থেকে পয়সা নিয়ে এটা করবে। কিন্তু এটা দেখা গেল যে এটা বেরিয়ে গেছে, দলেরই কেউ না কেউ জানিয়েছে বা কিছু ঘটেছে। আপ থেকে তো অনেক লোক নেতা বেরিয়ে গেছে, তারাই হয়তো খবর দিয়েছে। এখন যে জায়গায় চলে গেছে, যে স্ক্যাম হয়নি এটা কেউ বলতে পারবে না।
স্ক্যামের টাকায়- গোপালবাবু, আর একটা বিষয় প্রশ্ন, যে এই শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু তারা যেহেতু শাসক দলের আশ্রয়ে রয়েছেন, বিজেপির নেতা, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিরোধী দলনেতা, তাই জন্যই কি তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানো হচ্ছে না? আপনার কি মনে হয়? আমি আপাত দৃষ্টিতে তো কিন্তু এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের মনে আসবেই, রাজাগোপাল বাবু। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে শুভেন্দু সম্বন্ধে যেটা ছিল, মানে নারদ কেলেঙ্কারিতে পয়সা নিয়েছেন। এখন এটা তদন্ত হওয়া উচিত ছিল, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, তদন্ত সঠিকভাবে হওয়া উচিত ছিল, সেটা ঘটেনি। যদিও এটা অনেকে মনে করছেন যে, এবং রিটায়ার্ড জাস্টিস উনিও বোধহয় জানিয়েছিলেন যে কেডি সিং এর টাকায়, কেডি সিং এর কেডি সিং এর টাকাতেই এটা করা হয়েছে, এবং তৃণমূলের বড় বড় নেতাদের বিপদে ফেলেই লক্ষ্য ছিল। যাই হোক, সেটা উনি যখন বলেছেন তখন উনি বিচারক ছিলেন না, সুতরাং সেই দিক থেকে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, এটা তো সঠিক যে হ্যাঁ, যারা শাসক দল তারা নিজেদের লোককে গার্ড দেয়, এটা সারা ভারতবর্ষের সব শাসক দলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে আছে। এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, এই যদি পরবর্তীকালে অন্য সরকার আসে, তারা তখন অন্য যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে করবে, এটাই নিয়ম। এখন যারা আছে তারা বলছে যে অন্যদের দুর্নীতিটা আমরা ধরবো। একটা সময় মনে করতো রাজনৈতিক নেতাদের দুর্নীতিতে হাত দেওয়া যাবে না, তাদের বুঝি একটা ইমিউনিটি আছে, কিন্তু সেই ইমিউনিটি যে নেই, এটা কিন্তু এই সরকার কিন্তু প্রমাণ করেছে। পরবর্তী সরকার যদি আসে, যদি পরবর্তীকালে ইন্ডিজোটের সরকার আসে বা কোনো একটা দলের সরকার আসে, তারা আপনি যার নামে অভিযোগ করতে, তার বিরুদ্ধে সত্যি দুর্নীতি করে থাকে, আমি জানি না, নারদ ছাড়া আর কি দুর্নীতির কোনো এভিডেন্স আছে আমার জানা নেই, বা কোনো কিছু রেজিস্টার্ড হয়েছে আমার জানা নেই, সেগুলো যদি হয় তারা তদন্ত করে ধরবো, তাকে তখন যদি মনে করে যে তাকে তারা অ্যারেস্ট করবে, সেটা তখন করতে পারে। কিন্তু মানে শাসক দল সাধারণত নিজের লোকদের করে না, এটাই কিন্তু আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তো এখনকার কালে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আমাদের ওয়েট করতে হবে শাসকের পরিবর্তন, তার আগে তো হবে না। এখন যারা বিরোধীতে আছে তাদের যে দুর্নীতি হয়ে থাকে, দুর্নীতি করলে তো তাদের নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা কালুকে সমর্থন করতে পারি না দুর্নীতি করুন, দেখা যাক কি হয়। এখন যারা বিরোধীতে আছে তারা, আপনি শুভেন্দুবাবুর নাম বলেন বা আরো যারা বিজেপির মধ্যে আছে দুর্নীতি করেছে, তথ্য জোগাড় করুক, তারা কোর্টে যাক। হ্যাঁ, কিন্তু সেরকম তো আমি কোনো দেখছি না যে তথ্য জোগাড়, তারা যদি কোনো ব্লু পেপার তৈরি করে, হোয়াইট পেপার তৈরি করে বা কোর্টে যায়, যারা কি কি আছে, খালি ও দুর্নীতি করেছে, অন্যনীতি করে বলে তো হবে না, এভিডেন্স জোগাড় করে তারা কোর্টে যাক। কিন্তু হয়তো অ্যাকশন হয়তো খুব একটা হবে না শাসকের পরিবর্তন না হলে। সুতরাং শাসকের পরিবর্তনে এখনকার কালে দুর্নীতিটা পরবর্তীকালে ধরা পড়বে। এটা এই যে প্রসেসটা আমার মনে হয় খারাপ না, এই প্রসেসটা চলতেই থাকুক। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, রাজাগোপাল বাবু।